বাংলাদেশের হাসিনার বলা রাজাকারের বাচ্চারা যেমন একটা সিম্বলিক মোমেন্ট ছিল, নেপো বেবিজও ঠিক তেমনই। তারপর 4 সেপ্টেম্বর 2025 ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিল। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম সব কি সাফাই দিল? বললো এরা নতুন ডিজিটাল লাইনে রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ, আসল কারণ হইল এই নেপো বেবিস ট্রেন্ডটা এমন ভাইরাল হইতেছিল, দুর্নীতি এক্সপোজ হইতেছিল, আইডার পাইডা উঠতেছিল না। ট্র্যাডিশনাল মিডিয়া তো ম্যানেজ করা যায়, মালিকরে ফোন দেওয়া যায়, লাখ লাখ তরুণের ফেসবুক পোস্ট কেমনে এটা ম্যানেজ করবে, সেটা কন্ট্রোল করার উপায় নাই। তাই ব্যানের আসল টার্গেট ছিল তরুণদের অর্গানাইজিং ক্যাপাসিটিকে ধ্বংস করে। 2026 সালের মার্চ মাস কাঠমান্ডু 35 বছর বয়সের এক র্যাপার ইঞ্জিনিয়ার শপথ নিতেছে প্রাইম মিনিস্টার হিসেবে, বালেন্দ্র শাহ, সবাই জানে বালেন নামে। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী, পার্টির বয়স মাত্র 4 বছর, 275টা আসনে পার্লামেন্টে 182টা আসন পাইছে, ভূমিধ্বস বিজয়। নেপালে সেই 3 বুড়া, কেপি ওলি, শের বাহাদুর দেউবা আর পুষ্পকমল দাহাল, যারা 2 দশক ধরে চেয়ার খেলা খেলতেছিল, বালেন তাদের ধুলায় মিশাই দিচ্ছে। ওলিকে তার নিজের সিটে হারাইছে 50,000 ভোটের ব্যবধানে। এবার আসেন ঢাকায়। ফেব্রুয়ারি 26 শপথ নিতেছে তারেক রহমান। এই লোক দেশে ছিল না 17 বছর, বর্ষা বিপ্লবের সাথে যার কোনো সম্পর্ক নাই, জুলাই অভ্যুত্থানে যার পা কখনো রাস্তায় পড়ে নাই, সে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আর জুলাই অভ্যুত্থানের সন্তান এনসিপি 30টা আসনে লড়াই করছে, জিতছে মাত্র 6টায়। এটা একটা ঐতিহাসিক ট্র্যাজেডি। 2 দেশেই ছাত্ররা সরকার ফেলছিল, 2 দেশেই ছিল দুর্নীতি, বেকারত্ব, স্বৈরশাসন, জনতার ক্ষোভ, 2 দেশেই রক্ত দিচ্ছে তরুণরা। কিন্তু একটা দেশে তরুণরা রাষ্ট্র ক্ষমতা নিছে, আর একটা পুরাতন বন্দোবস্ত ফেরত আসছে পিছনের দরজা দিয়ে, আরো বেপরোয়া, আরো বর্বর হইয়া। কেন? আশ্চর্যের কথা হইলো এই প্রশ্নটার উত্তর কেউ দেয় নাই, কোনো সেমিনার নাই, কোনো আলোচনা নাই, এমনকি এনসিপি নিজেও এটা নিয়ে কোনো গোল টেবিল বসায় নাই, যেন কিছুই হয় নাই, যেন বিপ্লবের কোনো মূল্যই নাই, এভাবেই যেন কোনো কিছু না বদলানোরই কথা ছিল। আজকে আমি 2 দেশের ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব, তাদের কৌশল, তাদের কাজের পদ্ধতি সব গভীরে গিয়ে তুলনা করব। পরতে পরতে এটা একটা দীর্ঘ আলাপ, কিন্তু করতেই হইতেছে, কারণ এই বিশ্লেষণ না বুঝলে আগামীর 5 বছরের বাংলাদেশ বুঝতে পারবেন না। আগে বুঝে নেই নেপালে ঠিক কি ঘটেছিল। নেপালের গল্প বুঝতে হইলে একটু পেছনে যাইতে হবে। 2008 থেকে 2025 মাত্র 17 বছরে নেপালে 14টা সরকার, 8 জন প্রধানমন্ত্রী। কোন সরকার 5 বছর টেকে নাই। 3 জন বুড়া নেতা, ওলি, দেউবা আর দাহাল, পালা করে চেয়ার বদল করত। জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সেই দেশে দেশের 20% বেশি তরুণ বেকার। প্রত্যেকদিন হাজার হাজার নেপালি দেশ ছাড়তেছে লেবার ভিসায়, মালয়েশিয়া, কাতার, আমিরাতে যায় শ্রম বেচতে। আর সেই সময় এই 3 বুড়ার ছেলেমেয়েরা কি করতেছিল? ইনস্টাগ্রামে বিলাসী জীবনের ছবি দিতেছিল। দুবাইয়ের ছুটি, লন্ডনে কেনাকাটা, দামি গাড়ি, প্রাইভেট জেট। তরুণরা একদিন এটা দেখতে দেখতে হ্যাশট্যাগ বানাইলো নেপো বেবিজ, মানে হইতেছে স্বজন পোষণের বেবি, শিশু। নেতার আন্ডা বাচ্চা, যার কোনো যোগ্যতা নাই, শুধু বাপের পরিচয় কোটিপতি, বাপের দোয়ারি পাবলিক আর কি। এইটা সাধারণ ঘটনা মনে হইতেছে না, এটা একটা রাজনৈতিক বিস্ফোরণের বারুদ। বাংলাদেশের হাসিনার বলা রাজাকারের বাচ্চারা যেমন একটা সিম্বলিক মোমেন্ট ছিল, নেপো বেবিজও ঠিক তেমনই। তারপর 4 সেপ্টেম্বর 2025 ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিল। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম সব কি সাফাই দিল? বললো এরা নতুন ডিজিটাল লাইনে রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ, আসল কারণ হইল এই নেপো বেবিস ট্রেন্ডটা এমন ভাইরাল হইতেছিল, দুর্নীতি এক্সপোজ হইতেছিল, আইডার পাইডা উঠতেছিল না। ট্র্যাডিশনাল মিডিয়া তো ম্যানেজ করা যায়, মালিকরে ফোন দেওয়া যায়, লাখ লাখ তরুণের ফেসবুক পোস্ট কেমনে এটা ম্যানেজ করবে, সেটা কন্ট্রোল করার উপায় নাই। তাই ব্যানের আসল টার্গেট ছিল তরুণদের অর্গানাইজিং ক্যাপাসিটিকে ধ্বংস করে দেওয়া। শুধু তথ্য আটকানো না, একসাথে জড়ো হওয়ার প্ল্যাটফর্মটাই কেড়ে নেওয়া। এটা ছিল ওলির সবচেয়ে বড় ভুল। কারণ তরুণরা সোশ্যাল মিডিয়া ছাড়াই রাস্তায় নেমে আসছে। মৈতীঘর, মান্ডালায়, সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ, পুলিশ গুলি চালাইছে, 77 জন শহীদ হয়েছে, কম না? আন্দোলন থামে নাই। 9 সেপ্টেম্বর ওলি পদত্যাগ করছে, মন্ত্রীরা পালাইছে, ছাত্ররা মন্দিরের জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিছে পলাইতে গিয়া, মারছে, পিটাইছে। এখানে নেপালের প্রথম অসাধারণ কাজটা ঘটছে। আমরা ধরার আগে হাসিনা তার মন্ত্রীরা পলাইছে, যারা দেশে ছিল তাদের প্রোটেকশন দিছে, ওয়াকারানন্দ পৌবাদ ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া, তারপর তাদের নিরাপদে পার করিয়া দিছে, নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে। সেনাপ্রধান দেখছে পলিটিক্যাল পার্টিদেরকে, পলিটিক্যাল পার্টিগুলো ড্যাং ড্যাং করতে করতে বাসে চাইপে গেছে ক্যান্টনমেন্টে। কিন্তু নেপালের সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী, সেনাপ্রধান গেছে আন্দোলনকারীদের সংগঠন হামি নেপালের কাছে, জিজ্ঞেস করছে তোমরা ইন্টারিম নেতা হিসেবে কাকে চাও?
সেনাপ্রধান জিজ্ঞেস করতেছে, নিজে কাউকে বসাই দিতেছে না, নিজের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা মিটিং করে ঠিক করতেছে না, বুকে পাথর চাপা দিয়া প্রফেসর ইউনূসের মতো কাউকে মাইনা নিতেছে না, বরং ছাত্রদের কাছে প্রশ্ন রাখতেছে তোমরা কাকে চাও। এটাই জনগণের সার্বভৌমত্বের কাছে নত হওয়া। নেপালের সেনাপ্রধান সেটা করছে, বাংলাদেশের সেনাপ্রধান সেটা করে নাই। নেপালের সেনাপ্রধান পতিত শাসকের কোন লেসপেন্সারকে রক্ষা করে নাই। নেপালের আন্দোলনকারীরা তারপর কি করলো, তারা গেল ডিসকর্ডে। ডিসকর্ড কি জানেন না? এইটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো না আর কি। এখানে হাজার হাজার মানুষ একসাথে আলাদা আলাদা চ্যানেল করে আলোচনা করতে পারে, তর্ক করতে পারে, ভোট দিতে পারে। নেপালের আন্দোলনকারীদের একটা ডিসকর্ড সার্ভার ছিল, সেখানে 1 লাখের বেশি সদস্য ছিল, সেখানে 10,000-এর বেশি মানুষ নাম প্রপোজাল নিয়ে তর্ক কইরা সাব চ্যানেলে বিভক্ত হয়ে প্রত্যেকটা প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাই করলো, ফ্যাক্ট চেক করলো, আলোচনা করলো, তারপরে ভোটাভুটি। 7,713 ভোট পড়লো। সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতি পাইল 3,833 ভোট, 50% ভোট। 12 সেপ্টেম্বর শপথ নিলেন, নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ডিজিটাল ডেমোক্রেসি দিয়ে একটা দেশের ইন্টারিম লিডার নির্বাচিত হইতেছে। আর কার্কিকে দেওয়া হইলো একটাই ম্যান্ডেট, 6 মাসে নির্বাচন করাও, আর কিছু না। কোনো সংস্কার কমিশন না, কোনো চার্টার না, কোনো গণভোট না, শুধু একটা কাজ, ডেলিভারির 5 মাস পরে 5ই মার্চ 2026 নির্বাচন হইল। ফলাফল ভূমিকম্প। বালেনের দল 182, নেপালি কংগ্রেস দেউবার দল 38, সিপিএন ইউএমএল ওলি 25, মাওবাদী বুড়াদাহাল 17। কাঠমান্ডু ভ্যালির 15টা আসনে 15টাই আরএসপি মানে তরুণরা। ওলি তার নিজের সিটে হারল। 35 বছরের বালেন নেপালের ইতিহাসের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। এটা একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, শুধু মুখ বদলানো না, পুরো জেনারেশন বদলানো। এখন আসেন বাংলাদেশে। বাংলাদেশে কি ঘটেছিল আর কি ঘটে নাই? বাংলাদেশেও তো বিস্ফোরণ হয়েছিল, আমরা সবাই জানি, আমরা সবাই তার পার্ট। ছোট ঘটনা ছিল না। 15 বছরের ফ্যাসিবাদী শাসন ছাত্ররা ভাঙা ফেলছিল, শত শত মানুষ জান দিছে। আবু সাইদ বুক চিতায় দাঁড়ানোর ছবিটা মনে আছে না? ওই একটা ছবি সারা দেশ কাঁপাই দিছিল। রংপুর থেকে চট্টগ্রাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কলেজ, একটাই কথা ছিল সবার মুখে, এই ব্যবস্থা মানি না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাসিনা পলাইলো। 5 আগস্ট 2024 প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান বানানো হইল। কমিশন বসলো, সরকার সংস্কারের কথা শুরু হইল। তারপর 1.5 বছর চুপ। অবশেষে 12 ফেব্রুয়ারি নির্বাচন হইল। ফলাফল আমরা জানি। যে এলাকাগুলোয় জুলাই আন্দোলনে আগুন সবচেয়ে বেশি ছুঁইছিল, রংপুর, রাজশাহী, খুলনা, সেখানে জামাত এনসিপি জোট সুইপ করছে। আবু সাইদের রংপুরে প্রত্যেকটা আসন জোটের। ঢাকায় অবিশ্বাস্য ভালো করছে, এমনকি গুজব আছে তারেক রহমান নিজে ঢাকার তার সিটে হারছিল। পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিয়ে জিতাই দেওয়া হয়েছে। এর মানে কি? মানে হইলো, যেখানে মানুষ বিপ্লবকে হৃদয়ে ছুঁইছে সেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই। যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই সেখানে মানুষ পুরাতন দলকে রিজেক্ট করছে সরাসরি। তাইলে বাকি দেশ কেন পারে নাই? এইখানে আসল গল্পের শুরু। 6টা কারণ, প্রত্যেকটা স্ট্রাকচারাল, প্রত্যেকটা অ্যাভয়েড করা যাইতো, কিন্তু প্রত্যেকটাই ঘটছে। ছাত্রদের নানাভাবে এই কথা বলা হয়েছে, আমি আমার ভিডিওতে বলছি, বারবার বলছি, শোনে নাই। প্রথম কারণ কি ছিল? নেপালের আরএসপি গঠন হয়েছিল 2022 সালে, আন্দোলনের 3 বছর আগে। 2022-এর নির্বাচনে 4র্থ বৃহত্তম দল হিসেবে পার্লামেন্টে ঢুকে গেছিল, মন্ত্রিসভাতেও ছিল কিছুদিন। আর বালেন শাহ 2022-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র হয়েছিল 60,000 ভোটের ব্যবধানে। 3 বছর মেয়রগিরি করছে, দুর্নীতি কমাইছে, রাস্তা ঠিক করছে, কাঠমান্ডু শহর দৃশ্যমানভাবে বদলাই গেছে। মানুষ দেখছে এই লোক কথা বলে না, কাজ করে। 2025-এ জেনজি আন্দোলন হওয়ার সময় বালেনরে কিছু বানানো লাগে নাই, গাড়ি রেডি ছিল, শুধু চাবি ঘুরাইছে। ডিসেম্বর আরএসপিতে যোগ দিছে, রাতারাতি আন্দোলনের রাজনৈতিক মুখ হয়ে গেছে। এখন বাংলাদেশের গল্প শুনি। এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ, জুলাই বিপ্লবের 7 মাস পরে, নির্বাচনে 12 মাস আগে। কোনো নির্বাচনে অভিজ্ঞতা নাই, কোনো গভর্নেন্স ট্র্যাক রেকর্ড নাই, নাহিদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নাই, কারোই নেই, আসিফেরও নাই। মন্ত্রী যতদিন ছিল কোনো দৃশ্যমান আইকনিক সাকসেস নাই। ভোটার, প্রোটেস্ট হিরো আর গভর্নিং লিডারের মধ্যে পার্থক্য বোঝে। গাড়ি বানাইতে বানাইতে রেস শুরু হয়ে যাওয়ার মতো আর কি। আমি নিজে 6 আগস্ট থেকে বারবার বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা সাংগঠনিক কাঠামো দেন, দল বানান। এটা শুধু আমার কথা না, অনেকেই বলছে, আমাদের বন্ধুরা বলছে, সিনিয়র বুদ্ধিজীবীরা বলছে, কেউ শোনে নাই। কারণ তখন ছাত্রদের ইগো আকাশে, তারা বিপ্লব কইরা ফেলছে, হাসিনাকে হটায় ফেলছে, সরকারে বসছে, এরা আর কারোর সাথে পরামর্শ করবে কেন? অহংকার এমন জায়গায় পৌঁছাইছিল যে আমাদের বন্ধুদের মুখের উপর কইছিল, আপনারা এত বুঝেন, ক্ষমতায় যাইতে পারেন নাই কেন? তারপর তাদের সে আকাশ ভরা ইগো, আকাশ ভরা তারা হয়ে গেছে। এই অহংকার যে বিপ্লবকে হজম করছে সেটা কেউ তখন বোঝে নাই, আজকেও বুঝছে কিনা জানি না। দ্বিতীয় কারণ হইতেছে সময়ের অঙ্ক।
6 মাস আর 18 মাস। নেপালে আন্দোলন থেকে নির্বাচন 6 মাস। মানুষের ক্ষোভ তখনও টাটকা, রক্ত শুকায় নাই, কেউ ভোলে নাই কে গুলি চালাইছিল। সেই রাগ সরাসরি ব্যালট বাক্সে গেছে। বাংলাদেশ আন্দোলন থেকে নির্বাচন 18 মাস। এই সময় কি হয়? মানুষের মনোযোগ সরে যায়, প্রফেসর ইউনূসের সরকারের কথা কেউ শোনে না। প্রত্যেকদিন একটার পর একটা আন্দোলন, বিএনপি নিজেই কত আন্দোলন করছে, সিটি কর্পোরেশনে তালা লাগাই দিছে, সেক্রেটারিতে আন্দোলন করছে, যমুনার সামনে প্রত্যেকদিন আল্লাহর ওয়াস্তে একটা করে বিক্ষোভ। একটা সিটি কর্পোরেশন যদি একদিন না চলে, আপনার নাগরিক সেবা চলবে? নগর তো স্তব্ধ হয়ে যাবে। গভর্নেন্স ফেল করছে। মানুষ তখন আর বিপ্লবের কথা ভাবে না, পেটের কথা ভাবে, গভর্নেন্সের কথা ভাবে, নিরাপত্তার কথা ভাবে, রাস্তায় শৃঙ্খলার কথা ভাবে। আইন শৃঙ্খলার অবনতি হইতেছিল। অন্তর্ঘাত